ওমানের মাসকাটে তৌহিদ জয়শঙ্করের বৈঠক, ঢাকা দিল্লি সম্পর্কে চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ। আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের নির্দেশ, প্রধান উপদেষ্টার পাসপোর্টের জন্য লাগবে না ভেরিফিকেশন। গণতন্ত্রকে বাস্তবে রূপ দেওয়ার একমাত্র পথ নির্বাচন, মন্তব্য মির্জা ফখরুলের। গণ অভ্যুত্থানের সুফল যেন সবাই পায়। এবং উপদেষ্টার পদ ছেড়ে নতুন দল নিতে যাচ্ছেন নাহিদ ইসলাম, জানালেন সার্জিস সদস্য হতে পারবে যে কেউ। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি আমি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো সংবাদে। দ্বিপাক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবেলায় একসঙ্গে কাজ করার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশ ও ভারত। ওমানের মাসকাটে ৮ম ভারত মহাসাগর সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেন। বৈঠকে সীমান্ত নিরাপত্তা, পানি বণ্টন, বন্যা ব্যবস্থাপনা, বাণিজ্য, ভিসা সহ দ্বিপক্ষীয় প্রায় সব বিষয়ে তারা আলোচনা করেন। একই সঙ্গে আগামী ৪ এপ্রিল ব্যাংককে আসন্ন বিমস্টেক আঞ্চলিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি নিয়েও তাদের মধ্যে কথা হয়। বান্দরবানের লামায় আবারও ২৬ জন রাবার শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। শনিবার রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরং ঝিরিপাড়া থেকে তাদের অপহরণ করা হয়। পুলিশ জানায়, শনিবার রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরং ঝিরিপাড়া থেকে ২৬ জন রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। তবে কে বা কারা সে বিষয়ে কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে উপজাতীয় সশস্ত্র গোষ্ঠী তাদেরকে অপহরণ করে নিয়ে গেছে। তবে কয়েকজনের পরিবার জানিয়েছে, অপরিচিত নাম্বার থেকে ফোন করে তাদের কাছে মুক্তিপণ চাওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আরও কঠোর হতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার ৩ দিন ব্যাপী ভিসি সম্মেলনের উদ্বোধন করে এই নির্দেশ দেন তিনি। এখন থেকে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না উল্লেখ করে এই ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। আজকে সকালবেলা আপনাদের সবার সঙ্গে বসার জন্য মন্ত্রী পরিষদ বিভাগের তত্ত্বাবধানে প্রতি বছরে সরকারের নীতি নির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতেই জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও ৩ দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হয়েছে। এবারে ডিসি সম্মেলনে সারা দেশ থেকে ৩৫৩টি প্রস্তাব উঠেছে। এর মধ্যে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। নিজ কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসকদের নানা দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। জেলা জেলা সব জেলা, ১ নম্বর জেলাকে, ২ নম্বর জেলাকে, ৩ নম্বর জেলাকে ক্লাসে যেরকম আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করি, এটা তো হতে পারে আমাদের কাজের মধ্যে আমরা কে কোথায় আছি, কোন অবস্থানে আছি, নাকি সবাই জেলা একরকম তো না, হয় না। এটা তার মধ্যে একটা প্রতিযোগিতা আছে। আমি ১ নম্বরে আছি, আমি ২ নম্বরে আছি, ৩ নম্বরে আছি, একজন ৬৪ নম্বরে আছে, একজনকে ৬৪ নম্বরে থাকতে হবে। তার চেষ্টা হবে আমি যেন আর ৬৪ নম্বরে না থাকি। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে নিয়ন্ত্রণ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পুলিশ প্রশাসনের কাজ কি, সিভিল প্রশাসনের কাজ কি, কোঅর্ডিনেশনের কাজ কি, কিন্তু এই যদি বলি ওর কারণে আমারটা হয় না, এটা বলে তো আমরা পারবো না। যেহেতু জেলার দায়িত্ব সামগ্রিকভাবে একজনের উপরে, তার সঙ্গে কোঅর্ডিনেশন করেই করতে হয় সবকিছু।
পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না উল্লেখ করে এই ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে না। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন জন্য লাগবে। আমরা আইন করে দিয়েছি, এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এছাড়া ডিসিদের নিজেদের ভেতর প্রতিযোগিতামূলক মনোভাব রাখার পরামর্শ দেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতন্ত্রকে বাস্তবে রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ, যার হাত ধরে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি। রোববার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে জেলা বিএনপি। উদ্বোধনী খেলায় পঞ্চগড় ও দিনাজপুর জেলা বিএনপির দল অংশ নেয়। অনুষ্ঠানে মির্জা ফখরুল আরও বলেন, দেশ একটা ভয়ঙ্কর সময় পার করে এসেছে। প্রায় 15 বছর একটা পাথর দেশের মানুষের বুকের মধ্যে চেপেছিল। সেই পাথর দেশের সব প্রতিষ্ঠানকে দানবের মতো ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, দেশের ছাত্র তরুণরা যেভাবে একটা অভ্যুত্থান সংগঠিত করে নতুন বাংলাদেশ নির্মাণ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে, সেটি সবার গ্রহণ করতে হবে। নির্বাচনই হচ্ছে একমাত্র পথ, যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি, এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন, ক্রিকেটকে বলুন, ক্রীড়াঙ্গনকে বলুন, সাংস্কৃতিক অঙ্গনকে বলুন, সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বলুন, সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ, যেখান থেকে আমরা সামনে এগিয়ে যেতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরো সামনে নিয়ে যেতে পারি। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে নাহিদ ইসলামকে আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয় ছেড়ে জনতার কাতারে নেমে এসে শীঘ্রই নতুন দলের দায়িত্ব নেবেন তিনি। রোববার বিকেলে নারায়ণগঞ্জ সোনারগাঁও একটি রিসোর্টে কনভেনশন সেন্টারে আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, চলতি মাসেই দেশের ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে। ফ্যাসিস্ট বিরোধী ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হবে, সেই দলের সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে। তবে কেউ এই দলের নাম ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। শুধু ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল হচ্ছে না, বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল হচ্ছে ফ্যাসিস্ট বিরোধী। যে কোনো দলের, যে কোনো মতের, যে কোনো ধর্মের, বয়সের, শ্রেণীর মানুষের জন্য এই দল সবসময় উন্মুক্ত থাকবে। ঢাকার ধামরাই ও আশুলিয়ার আমতলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 3টি দোকান ও 2টি মোটরসাইকেল পুড়ে গেছে। আগুনের ঘটনায় প্রায় 15 লাখ টাকার মালামাল পুড়ে গেছে। রাত 12:30টার দিকে ওই অগ্নিকাণ্ড ঘটে। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ধামরাই ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই 3টি দোকান পুড়ে যায়। বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকায় প্রবাসীর চলাচলের পথ ও পৌরসভার ড্রেনে মুখ বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোহাম্মদ মনিরুজ্জামান স্বপন অভিযোগ করে বলেন, সুন্দরদী মৌজায় 13% জমি কিনে গাছ রোপণ করেন তিনি। পরিবার নিয়ে প্রবাসে থাকা স্থানীয় আবু খান ও লিটু সর্দার 2 পাশে দেয়াল নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দেয়। এতে চলাচলে ভোগান্তির পাশাপাশি ড্রেন বন্ধ থাকায় প্রতি বছর বর্ষায় পানিবন্দী হয়ে পড়ে কয়েক হাজার পরিবার। তাই দ্রুত দেয়াল অপসারণের দাবি ভুক্তভোগীর। নওগাঁর মান্দায় আইয়রপাড়া ইসলামে মাদ্রাসায় জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করছে একটি কুচক্র মহল। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। উপজেলার আইয়রপাড়া ইসলামী মাদ্রাসা মাঠে এই মানববন্ধন করা হয়।
আবুল খালেকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ইরফান আলী, পিয়ার আলী, সিরাজুল ইসলাম, রুহুল আমিন সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, মাদ্রাসার সম্পত্তি দখল করে আইয়রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা নির্মাণের পায়তারা চলছে, তাই মাদ্রাসার জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। বরিশালের গৌর নদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মনিরুজ্জামানকে অপসারণ, হাসপাতাল থেকে দালাল দূরকরণ সহ ৮ দফা দাবিতে আন্দোলন করেছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র দল সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাকে তার কক্ষে ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে থানা পুলিশ সহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে দাবি আদায়ের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। ফেনীতে ঐতিহাসিক মিজান ময়দানে জেলা বিএনপির জনসভা হয়েছে। যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি, কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সহ অনেকে। গাজীপুরের কাপাসিয়া সদর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ হয়েছে। সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করতে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ৩ মাসব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে এই সমাবেশ হয়। জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল। এছাড়াও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হাসান, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরের রামগঞ্জে চক্ষু চিকিৎসা, লেজার ম্যাশিং, ছানি অপারেশন ও ঔষধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছে স্মার্ট একাডেমি নামে একটি মানবিক সংগঠন। আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন বাংলাদেশ স্মার্ট ফাউন্ডেশন, স্টার্ট একাডেমি ও স্টার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. রবিন, শীর্ষ সানি এশিয়ার প্রতিনিধি মিস্টার রিকি সহ আরও অনেকে। সিরাজগঞ্জের শাহজাদপুরে জিন হাজির করে চিকিৎসা দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বেবি খাতুন নামে এক ভণ্ড কবিরাজের বিরুদ্ধে। উপজেলার চরনরুয়া গ্রামে এমন আস্তানা খুলে বসেছেন বেবি খাতুন। দেন বিভিন্ন রোগের চিকিৎসা, টিউমারের অপারেশনও করেন তিনি, অথচ নেই কোনো প্রাতিষ্ঠানিক সনদ। সপ্তাহে 3 দিন রোগী দেখে জিন হাজির করে। এভাবেই প্রতারণা করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। কেউ প্রতিবাদ করলে করা হয় মারপিট। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানান, অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। কি কি রোগের চিকিৎসা করেন আপনি বা কিভাবে করেন? কয় টাকা নেন আপনি? 100 টাকা দেখতে, আর ওষুধের আলাদা? শুধু চর নারায়ণ না, আরো 2-1 জায়গায় আমরা এরকম শুনেছি যে তারা অপচিকিৎসা করছে। এই ক্ষেত্রে আমরা উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা আছে, ওনাদের সাথে আমরা কথা বলে যদি মনে হয় যে সে কোনো ধরনের লাইসেন্স বা সার্টিফিকেট ব্যতীত এই ধরনের চিকিৎসা করছে যেটা সমাজের জন্য বিরূপ প্রতিক্রিয়া আনতে পারে। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের রাজধানী নয়াদিল্লির রেল স্টেশনে প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হয়ে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে।
মহাকুম্ভ মেলায় যোগ দিতে ট্রেনে ওঠার সময় এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 11 নারী ও 4 শিশু ছিল। শনিবার রাত 8টার দিকে স্টেশনটিতে দুটি ট্রেন আসতে দেরি হওয়ায় যাত্রীদের ভিড় বেড়ে হতাহতের এই ঘটনা ঘটে বলে জানা যায়। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সাথে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের রেল বিভাগ। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শতাধিক কর্মকর্তা কর্মচারীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা এবং দুর্নীতিবাজ ও ভুয়া ডিরেক্টরদের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দেওয়ার দাবিতে মানববন্ধন করা হয়েছে। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা বীমা ও উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন। এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের সাবেক এমপি হাফিজ আহমেদ মজুমদার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুর রহমান সহ পরিচালনা পর্ষদ দ্রুত অপসারণ করার দাবি জানান বক্তারা। প্রয়োজনে আপনারা গভর্নমেন্টের কিছু অফিসার দিয়ে হোক বা আপনাদের নিরপেক্ষ কিছু লোক দিয়ে এই বোর্ডটা ভেঙে ডেল্টা লাইফকে বাঁচানোর জন্য নতুন একটা বোর্ড করে দেন। আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, আর ভুয়া বোর্ড, এই ভুয়া বোর্ডকে ভেঙে দিতে হবে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কদমতলী ধর্মাঙ্কুর বিহারের অধ্যক্ষ দীপঙ্কর স্থবিরের মহাস্থবির বরণোৎসব উপলক্ষে দুদিন ব্যাপী অনুষ্ঠান শেষ হয়েছে। শেষ দিনে অনুষ্ঠানে পুণার্থীদের ঢল নামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন লায়ন সোহেল বড়ুয়া। প্রধান ধর্মদেশক ছিলেন স্বধর্ম কবির মহাস্থবির এস লোকজিৎ ভিক্ষু। বিশেষ জাতি ছিলেন উপসংঘরাজ শাসন প্রিয় মহাস্থবির। এবার জানাবো এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সোনা চোরাচালান রোধে ব্যর্থতা স্বীকার করে নিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সোনা চোরাচালান দেশের ভালো নয়, তাই চোরাচালান বন্ধে সকলের সহযোগিতা চান তিনি। সভায় এনবিআর এর শীর্ষ কর্মকর্তা ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন। দেশের প্রথম অত্যাধুনিক গ্রিনহাউস গ্যাস নির্গমন নিরূপণ ল্যাব স্থাপনা করা হয়েছে বরিশালে। এই ল্যাবে 24 ঘণ্টা স্বয়ংক্রিয়ভাবে ধান ক্ষেত থেকে কতটুকু গ্রিনহাউস গ্যাস নির্গমন করে তার তথ্য সংগ্রহ করবে এবং নিজেই সেসব তথ্য বিশ্লেষণ করবে। এর মধ্য দিয়ে ধান থেকে মিথেন গ্যাসের বায়ুমণ্ডলে কতটুকু নির্গত হচ্ছে সহজেই জানা যাবে বলে জানান বিজ্ঞানীরা। অপূর্ব বাইরের ক্যামেরায় কামরুজ্জামান ডলার রিপোর্ট, জানাচ্ছেন সঞ্জিদা হক। সাগরদী এলাকায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ে ধানের জাত গবেষণা প্লটে স্থাপন করা হয়েছে বিশেষ যন্ত্রগুলো 24 ঘণ্টা স্বয়ংক্রিয়ভাবে ধানের ক্ষেত থেকে কতটুকু গ্রিনহাউস গ্যাস নির্গমন হচ্ছে তার তথ্য সংগ্রহ এবং নিজেই সেসব তথ্য বিশ্লেষণ করতে পারে। ধান থেকে কতটুকু মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রিক অক্সাইড ও পানি নির্গমন হচ্ছে 3টি মেশিনের মাধ্যমে প্রতি মুহূর্তে তা পর্যবেক্ষণ করছেন বৈজ্ঞানিক কর্মকর্তারা। ধান গাছ যেমন কার্বন ডাই অক্সাইড উৎপাদন করতেছে, সেটা কিন্তু খাবার তৈরির জন্য আবার গ্রহণও করতেছে। তো আলটিমেটলি ব্যালেন্স হওয়ার পরে কতটুকু পরিবেশে অ্যাড হচ্ছে সেই জিনিসটা কিন্তু আমরা এটার মাধ্যমে জানতে পারবো। ধান ক্ষেত থেকে উৎপাদন হওয়া গ্যাস পরিবেশ ভারসাম্য রক্ষায় জলবায়ু পরিবর্তনে কোনো প্রভাব পড়তে পারে কিনা সেই কথা চিন্তা করেই এই পরীক্ষার মূল উদ্দেশ্য বলেও জানান বিজ্ঞানীরা। গ্রিনহাউস গ্যাস মানে পরিবেশের জন্য যে ক্ষতিকর গ্যাসগুলো, মিথেন বলেন, কার্বন ডাইঅক্সাইড বলেন, এই গ্যাসগুলোর পরিমাপটা এই অটোমেটিক মেশিনের মাধ্যমে পরিমাপ করা। এই গবেষণার ফলে ধান ক্ষেত থেকে কতটুকু গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয় তার প্রকৃত তথ্য আমরা পাবো এবং আমরা বিশ্বের দরবারে আমরা এটা উপস্থাপন করতে পারবো যে হ্যাঁ, ধান চাষ
বাংলাদেশে বাড়তেছে, কিন্তু এর ফলে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না। এতদিন ম্যানুয়াল পদ্ধতিতে 7 দিন অন্তর এই তথ্য সংগ্রহ করে পর্যালোচনা করা হতো। তবে এখন অত্যাধুনিক এই ল্যাব স্থাপনের ফলে সারা বছরের তথ্য সংগ্রহ এবং তার পর্যালোচনা করা যাবে। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ওমানের মাসকাটে তৌহিদ জয়শঙ্করের বৈঠক, ঢাকা দিল্লি সম্পর্কে চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ। আইন শৃঙ্খলা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের নির্দেশ প্রধান উপদেষ্টার, পাসপোর্টের জন্য লাগবে না ভেরিফিকেশন। গণতন্ত্রকে বাস্তবে রূপ দেওয়ার একমাত্র পথ নির্বাচন, মন্তব্য মির্জা ফখরুলের। গণ অভ্যুত্থানের সুফল যেন সবাই পায়। এবং উপদেষ্টার পদ ছেড়ে নতুন দল নিতে যাচ্ছেন নাহিদ ইসলাম, জানালেন সার্জিস সদস্য হতে পারবে যে কেউ। এশিয়ান নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।